আজকে মিথিন মাসির সমগ্রর আমি ২য় খণ্ডটা রিভিউ করব। এটা সত্যি কথা বলতে কি আমি ভাবতে পারিনি যে সুচিত্রা ভট্টাচার্য মারা যাবেন এবং এত তাড়াতাড়ি আমাদের মিথিন মাসির এন্ড দিতে হবে। আমি তো ভেবেছিলাম হয়তো এখনো ২, ৩, ৪, ৫ আরো অনেক খণ্ড বেরোবে। ৫০ বছর বয়স এমন কোনো বয়স না মারা যাওয়ার। তো এইটা ২০১৬ সালে প্রকাশিত হয়েছিল। আমার মনে আছে ২০১৫ সালে সুচিত্রা ভট্টাচার্য মারা গেলেন। পরের বছর এটা প্রকাশিত হয়েছিল। আমি তো ভেবেছিলাম যে সুচিত্রা ভট্টাচার্য যদি মারা যান তাহলে মিথিন মাসির যে লাস্ট উপন্যাস সেটা তো মানে অসমাপ্ত হয়ে যাবে। তো আমি দেখলাম না সুচিত্রা ভট্টাচার্য আ উপন্যাসটা শেষ করেই গিয়েছিলেন মিতিন মাসির উপন্যাসটা। বাট দেশ পত্রিকা যে উপন্যাসটা বেরোয় সেটা অসমাপ্ত ছিল। বাট মিতিন মাসিটা তিনি জমা করেই দিয়েছিলেন। তো এই কারণে আমরা মিতিন মাসির সমগ্র একটা ইনট্যাক্ট খণ্ড ১ম খণ্ড আর ২য় খণ্ড দেখতে পাচ্ছি। নাহলে হয়তো ২য় খণ্ডটাও অসমাপ্ত থেকে যেত এবং ওই অসমাপ্ত লেখা দিয়েই হতো। তো স্যান্ডার্স সাহেবের পুঁথিটা যখন আমি পড়ছিলাম আমার মনটা একটুখানি দুঃখে ভরে হচ্ছিল। কারণ জানছিলাম যে এটা তো মিতিন মাসির লাস্ট গল্প। এরপরে আর মিতিন মাসিকে আমরা পাবো না। সুইতা ভট্টাচার্যের মৃত্যুটাও একটুখানি মনে ভেসে আসছিল। যেহেতু ২০১৫ সালেই মারা গেছে আর ২০১৫ সালে পূজাবার্ষিকীতেই সেটা প্রকাশিত হয়েছিল। তো মনটা খারাপ লাগছিল না? যে সুইতা ভট্টাচার্য, মিতিন মাসিকে আর কোনদিন দেখতে পাবো না। মানে এটা কি বলবো? জানি এগুলো কাল্পনিক চরিত্র, এগুলো আসল জগতের নয়। তবুও কেন জানি না এই চরিত্রদের সাথে আমাদের বন্ডিংটা এমন হয়ে যায় যে তারা মারা গেলে বা বন্ধ হয়ে গেলে বা পড়া শেষ হয়ে গেলে খুব খারাপ লাগে। ফেলুদার ক্ষেত্রেও হয়েছিল। যখন ফেলুদা একটানা ২ মাস, ৩ মাস, ৪ মাস ধরে পড়ে গেছিলাম যেই ৪ মাস পর ফেলুদার সমস্ত গল্প পড়া হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল যে আর ফেলুদা পড়তে পারব না। কারণ সব গল্পই তো পড়া হয়ে গেছে। ব্যোমকেশের ক্ষেত্রেও তাই হয়েছিল যে সমস্ত যখন শেষ হয়ে যায় না, তখন জিনিসটা খারাপ লাগে। এমনকি আমার মনে আছে যখন ফেলুদার সমগ্র শেষ হলো, তখন আমার আবিরকে খুব ভালো লেগেছিল। আবিরকে, সব্যসাচীকে। কারণ এরা না ফেলুদা করেছিল। তো আমি আবির, সব্যসাচী এদের ব্যাপারে খুব মানে উৎসুক হয়ে দেখতাম। তখনকার দিনে আর এআই ছিল না, তখনকার দিনে ইন্টারনেট ছিল না। তো টিভিতে যেটুকু যা দেখতে পেতাম আর ভালো লাগতো। কারণ আমি ইমাজিন করতাম যে আরে এ তো ফেলুদা, এ তো ব্যোমকেশ। তো এরকম একটা নস্টালজিয়া ক্রিয়েট হতো। বাট মিতিন মাসি সেই সময় সিনেমার পর্দায় আসেনি। তো সেরকম অতটা নস্টালজিয়া মিতিন মাসির জন্য তৈরি হতে পারেনি। বাট দুঃখবোধ তো তৈরি হয়েছিল যে মিতিন মাসি আর থাকবে না, আর কি হবে? যাই হোক, মিতিন মাসির কিছু গল্প এখানে স্থান পেয়েছে। সরি, কিছু গল্প বলছি, সব গল্প এখানে স্থান পেয়েছে। কিছু গল্প আছে যেগুলো আনন্দ পাবলিশার্স কাছ থেকে প্রকাশিত হয়নি। সেগুলো এখানে স্থান পেয়েছে। যে জন্য এটা ভালো লাগবে। যেমন কুরিয়া বা পেনড্রাইভটা পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছিল। এছাড়াও বেশিরভাগই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল। এবার এখানে দেখুন এখানে স্যান্ডার সাহেবের পুঁথি শেষ কাহিনী। এই উপন্যাসটি সম্পূর্ণ করে আনন্দমালা পূজাবার্ষিকী ১৪২২ এ প্রকাশের জন্য দিয়েছিলেন। কিন্তু পূজাবার্ষিকীতে এর প্রকাশ দেখে যেতে পারেনি। এর প্রকাশের আগেই ১২ই মে ২০১৫ তে তার আকস্মিক প্রয়াণ ঘটে। এই বিশেষ সংস্করণে আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত উপন্যাসটি। আমার মনে আছে এই সুচিত্রা ভট্টাচার্যের অন্যান্য যে বইগুলো সেগুলো একটু ছোট আকার ছিল। বাট এই স্যান্ডার্স সাহেবের পুঁথিটা একটু বড় করেছিল আনন্দ পাবলিশার যেহেতু এটা বিশেষ সংস্করণ ছিল। বেশিরভাগই আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। তো এর থেকে বোঝা যেতে পারে যে সুচিত্রা ভট্টাচার্য মিত্র মাসির বেশিরভাগ গল্পই আ আনন্দমালা পূজাবার্ষিকীতেই প্রকাশিত করেছেন। ২০০৩ সালে ২০০২ সালে ১ম সুচিত্রা ভট্টাচার্য প্রকাশ করে মিতিন মাসিকে। তারপর থেকে প্রতি বছর একটা করে মিতিন মাসি ছিলই। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪ ঠিক আছে? প্রতি বছরই ছিল। লাস্ট ২০১৫ সালে মিতিন মাসির শেষ ছবির কাহিনীটা চলে আসে। তো এই বইটাতে যেহেতু আমি স্যান্ডার্স সাহেবের বইটা আগেই পড়েছিলাম তার জন্য আমার ভালো অতটা পড়তে হয়নি। ১ম খণ্ডটা পড়েছিলাম। ২য় খণ্ডটা বেশি পড়তে হয়নি। কারণ আমি ২০১৩ সাল থেকে আনন্দমেলা পূজাবার্ষিকী নিতে শুরু করেছিলাম। এবং মার্কুস স্ট্রিটের মৃত্যুপাত, টিকরপাড়ার ঘড়িয়াল, দুঃস্বপ্ন বারবার আর স্যান্ডার্স সাহেবের পুঁথি এবং এই ৪ টে উপন্যাস আমার আগে থেকেই পড়া হয়ে গিয়েছিল। ঠিক আছে? তো এইজন্য আমি আর এইগুলো পড়িনি। তো ২য় খণ্ডটা তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। ১ম খণ্ডটা একটু সময় লেগেছিল কারণ ওর সবকটা গল্পই নতুন ছিল। এর আ যে বইটা প্রচ্ছদটা এটাও খুব সুন্দর। ১ম খণ্ডটাও দেখুন। ১ম খণ্ড আর ২য় খণ্ডের মধ্যে টেকনিক্যালি কোনো পার্থক্য নেই। শুধু এই পাশের যে কালারটা সেটার পার্থক্য আছে। আর এর যে প্রচ্ছদটা সেটা অত্যন্ত সুন্দর করেছে। এটা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের আঁকা। আজকালকার দিনে অবশ্য এআই দিয়ে যে ভাবে এডিটিং করা যাচ্ছে, আমার ভিডিওতে দেখবেন যে আমি এআই দিয়েই সমস্ত থাম্বনেইল গুলো বানাচ্ছি। তো আমার মনে হয় ভবিষ্যতে এআই দিয়েই হয়তো কোনো বইয়ের প্রচ্ছদ হয়তো দেখতে পাবো। জানি না কি হবে ভবিষ্যতে। এখন তো বই পড়া অনেক কমে এসছে। বাট টেকনিক্যালি সত্যি কথা বলতে কি বই পড়া কমে আসার কারণ আরেকটাও ঠিক যে আজকালকার দিনে যে লেখকরা আছেন তারা সেরকম লেভেলের আমাদেরকে ডেলিভার করতে পারছেন না, যেটা পুরনো লেখকরা ডেলিভার করে গেছেন। অবশ্যই এতে অনেকেই চটে যাবেন এবং অনেকে বলবেন যে, "না, এরকম কোনো ঠিক না।" আমি বলছি না সবাই করতে পারছে না। কেউ আছে যে অনেক ভালো লেখেন। বাট আমার কেন জানি মনে হয় পুরোনো দিনের লেখাগুলো আমি যখনই পড়ি না, সুচিত্রা ভট্টাচার্য, সুকান্ত গঙ্গোপাধ্যায় কিংবা সত্যজিৎ রায় অথবা কি বলুন ফেলুদাস স্রষ্টা সরি কাকাবাবু স্রষ্টা, সুনীল গঙ্গোপাধ্যায়। এই কাহিনীগুলো পড়লে আমার মনে হয় যে পুরোনো দিনের যে কাহিনীগুলো সেগুলো অনেক কেমন সুন্দর লাগে।
আজকালকার দিনের কাহিনীগুলো আমার অতটা ভালো লাগে না। মানে ইন্টারেক্ট করতে পারি না। কেন এরকম হয় আমি আপনাদের বলে বোঝাতে পারব না। বাট মনে হয় এই পুরোনো দিনের কাহিনীগুলো কি সুন্দর, কি মিষ্টি এগুলো কত ভাল লাগে পড়তে। যে আজকালকার দিনের কাহিনী এই মোবাইলের কথা, কথা এসব একদম পড়তে কেন জানি না ভাল লাগে না। যাই হোক এইটুকুই বলার ছিল সুচিত্রা ভট্টাচার্যের এই বইটার ব্যাপারে। কালকে একটা দরকারি বই আনবো সুচিত্রা ভট্টাচার্যের 'মিতিন মাসির সমগ্রর' আরেকটা বই। যেটা কিনা পড়লে তবেই মিতিন মাসির সমস্ত গল্প কিন্তু পড়া হবে। এই দুটো খণ্ড কিন্তু সমস্ত গল্প নেই। ওই বইটা কালকে আনছি। ঠিক আছে? তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে।